সংসদীয় ব্যবস্থাটা ইদানিং পুরোপুরি দু তিনজনের উপরে নির্ভরশীল হয়ে চলছে। আমরা এগোচ্ছি স্যার। বেসরকারি আর বিদেশি কর্তা ব্যক্তিদের হাতের পুতুল হয়ে বসে আছে আমাদের সরকার, আমরাও। আর যাই হোক, আত্মনির্ভরতা বিকশিত ভারতের লক্ষণ নয়। জনগণের দ্বারা নির্বাচিত হয়েও এই সরকার কর্পোরেটদের সরকার। জনস্বার্থ এরা দেখে না, দেখতে চায় না। গরিব মানুষ আরো গরিব হচ্ছেন, কর্পোরেটরা ফুলে ফেপে উঠছে। বিনায়ক দামোদর সাভারকর যেমন ব্রিটিশদের কাছে একাধিকবার মুচলেকা দিয়ে আন্দামানের সেলুলার জেল থেকে বাইরে এসেছিলেন, তেমনি আমেরিকার চাপের কাছে এনাদের মাথা ঝুঁকে আছে। এটা কখনোই আত্মনির্ভরতা নয়। কটন, জুট, চা, কফিতে আমরা শেষ হয়ে যাই, আমাদের কৃষি শিল্প সব ধ্বংস হয়ে যায়। ধিক্কার জানাই এই আত্মনির্ভরতা ও বিকশিত ভারতের জুমলা অসত্য গল্প শোনানোকে। এই ইউনিয়ন গভর্নমেন্টের কাছে কর্পোরেট স্বর্গ, কর্পোরেট ধর্ম, কর্পোরেট ही परहंतपा। रेल থেকে भेल, सेल থেকে बीएसएनएल सब कॉर्पोरेटদের हाथे। आपके हाथ में खून लग चुके हैं, नरेंद्र मोदी बाबू, अमित शाह बाबू के हाथ में खून लग चुके हैं। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। I will speak in my mother language বাংলা। বহুস্বরের দেশ আমাদের, পৃথিবীর সর্ববৃহৎ এই গণতন্ত্র, বিবিধের মাঝে মিলনের দেশ। আজকে সময় এসেছে আমাদের দেশের সরকার সেই গণতন্ত্রে কোথায় অবস্থান করছে কথা বুঝবার। ইউনিটি ইন ডাইভার্সিটির বিশ্বাস, ঐতিহ্য কোথায় গেল? কেন আমরা ধর্মনিরপেক্ষতার আদর্শকে হারিয়ে ফেলছি? কেন আমরা আমাদের দেশের ঐতিহ্য, মানব কল্যাণ ও সবাইকে নিয়ে চলার পথকে বর্জন করছি? সাম্প্রতিককালে এত বেশি করে পশ্চিমবাংলার বিরোধিতা কেন করা হচ্ছে? বাংলা তো চিরকালই স্বাধীন চেতা। রাজ্য দখলের যে রাজার আমলের পুরনো রাজনীতি, যা বর্তমানে অচল, সেটাই যেন ফিরিয়ে আনা হচ্ছে। হোয়াট আ শেম। ইউনিয়ন সরকার হলো রাজ্যগুলির ইউনিয়ন, ইউনিয়ন অফ স্টেটস অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কৈকেয়ীর ভূমিকা নেওয়া হচ্ছে কেন? ওয়াই দিস স্টেপ মাদারলি অ্যাটিটিউড? আমরা বুঝি না বাংলাকে এত ভয় পাওয়ার কি আছে। বাংলা তো সবাইকে নিয়েই চলে। সংসদীয় ব্যবস্থাটা ইদানিং পুরোপুরি দু তিনজনের উপরে নির্ভরশীল হয়ে চলছে কেন? সংখ্যালঘুর অধিকার, যা গণতন্ত্রের ভিত্তি, সেটাকে বরবাদ করা হচ্ছে কেন? আমি বলবো বাংলা থেকে এখনো অনেক কিছু শেখার আছে, যেমন অন্য রাজ্য থেকে বাংলারও শেখার আছে। এই পারস্পরিক মর্যাদাবোধ না থাকলে দাসত্বের রাজত্ব তৈরি হয়। whether we are living in slavery। বাংলায় যারা বাস করেন তারা বাঙালি। এই সরকারের নীতি বাংলা বিরোধী কেন? অসত্য বলা, বাড়িয়ে বলাটা ইউনিয়ন সরকারের অভ্যেস হয়ে দাঁড়াচ্ছে। সংসদে দাঁড়িয়েও অসত্য বলা হচ্ছে, তার ফলে দেশে বিদেশে সরকারের সমালোচনাও হচ্ছে। আমরা কি সেসব দেখতে পাচ্ছি না? এই কি মাদার অফ ডেমোক্রেসির চিহ্ন? আসলে এই সরকার কর্পোরেটদের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত হয়েও এই সরকার কর্পোরেটদের সরকার। জনস্বার্থ এরা দেখে না, দেখতে চায় না। গরিব মানুষ আরো গরিব হচ্ছেন, কর্পোরেটরা ফুলে ফেপে উঠছে। আত্মনির্ভর ভারতের কথা বারবার বলা হয়, অথচ আমরা দেখছি আমেরিকার প্রেসিডেন্ট অনেকবার বলেছেন তার কথাতেই যুদ্ধবিরতি হয়েছে। আবার এখনো ইউএস ট্যারিফ অনেক দেরি করে হলেও 18% কমানো হলো ভেনেজুয়েলা থেকে তেল কেনার শর্তে, রাশিয়া ইত্যাদির সাথে সম্পর্ক না রাখার শর্তে। এর কোনোটাই আত্মনির্ভরতার লক্ষণ নয়। অথচ আমাদের লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী এদেশের স্বাধীনতার জন্য মাথা উঁচু করে, সিনা টান করে ফাঁসি কাঠে বা ব্রিটিশ পুলিশের গুলিতে হাসতে হাসতে দেশের জন্য মৃত্যুবরণ করেছেন। দেশের স্বাধীনতার জন্য, দেশের আত্মনির্ভরতার জন্য। এক্ষেত্রে আর ধারাবাহিকতা না, কখনোই না। বরং এনারা এনাদের পূর্বসূরি সাভারকরের ধারাবাহিকতাতেই আছেন। বিনায়ক দামোদর সাভারকর যেমন ব্রিটিশদের কাছে একাধিকবার মুচলেকা দিয়ে আন্দামানের সেলুলার জেল থেকে বাইরে এসেছিলেন, তেমনি আমেরিকার চাপের কাছে এনাদের মাথা ঝুঁকে আছে। এটা কখনোই আত্মনির্ভরতা নয়। তাই যখন কাম্বোডিয়ার মতো ছোট দেশও অনিয়মের অভিবাসনকারীদের অসম্মান মেনে নেয় না, তখন ভারত কিন্তু আমেরিকাকে কিছু বলতে পারে না, ভয় পায়, মাথা নিচু করে মেনে নেয়। এখানকার অভিবাসনকারীদের হাতে পায়ে শিকল বেঁধে বিমানে করে এদেশে নামিয়ে দেওয়া যাওয়াকে ধিক্কার জানাই। এই হেনস্থাকে ধিক্কার জানাই, এই অসম্মান মেনে নেওয়াকে। সম্মানীয় রাষ্ট্রপতি মহোদয়া বলেছেন দেশ বিকাশের পথে এগোচ্ছে। বিকশিত ভারতের কথা আমরা বারবার শুনতে পাই, কিন্তু আমরা ভাষণে যা শুনি আর বাস্তবে যা দেখি তার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। দেয়ার ইজ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স বিটুইন দ্য অবজেক্টিভ রিয়ালিটি অ্যান্ড সাবজেক্টিভ থিঙ্কিং। রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল সব কর্পোরেটদের হাতে। পোর্ট ট্রাস্টের সব জমি, জেটি, এমনকি হাসপাতালও বেসরকারি হাতে দেওয়া হচ্ছে। মাটির নিচের কয়লা, যা আমাদের ন্যাশনাল অ্যাসেট, তাকেও 100% এফডিআই করার দিকে এগোচ্ছি আমরা। এলআইসি, যেখানে ছোট ছোট করে টাকা জমানো আমাদের দেশের সাধারণ মানুষ, সেই এলআইসিকে দিয়ে আগে রুগ্ন আইডিবিআইকে বাঁচানোর চেষ্টা করা হলো। আইডিবিআইও বাঁচলো না, এলআইসিও রুগ্ন হলো। এখন আবার এলআইসিতে 100% এফডিআই, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। কোথায় আত্মনির্ভরতা, কোথায় বিকাশ? অথচ আগের আমলে কয়লা, ব্যাংক, বিমাকে জাতীয়করণ করা হয়েছিল, ন্যাশনালাইজেশন, তাই তারা নাকি কোনো কাজই করেনি। আর এখন সব জাতীয় ন্যাশনালাইজড কোল, ব্যাংক, ইন্স্যুরেন্সকে বিজাতীয়করণ, ডিন্যাশনালাইজেশন করা হচ্ছে। তাই আমরা খুব ভালো, এই তো ট্রেজারি বেঞ্চের দাবি। আমরা এগোচ্ছি স্যার। জেনারেল ইন্স্যুরেন্সকেও রুগ্ন করা হয়েছে পিএম জনধন যোজনাকে এস্টাবলিশ করতে।
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত হেভি ইলেকট্রিক্স, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, সবেতে ডিসইনভেস্টমেন্ট, কর্পোরেটাইজেশন, প্রাইভেটাইজেশন। শুধু তাই না, ডিফেন্সের মতো কি সেক্টরও কারখানায় তৈরি 74% কর্পোরেটাইজেশন, যে আর্মস এবং অ্যামিউনিশন কারখানা তৈরি অস্ত্র দিয়ে আমাদের জওয়ানরা আমাদের দেশকে দেশবাসীকে রক্ষা করেন, নিজেদের জীবন তুচ্ছ করে তাদেরকেও এবার বাজারি দোকানে আলু পটলের মতো বিক্রি হওয়া বেসরকারি হাতে তৈরি অস্ত্র দিয়ে দুর্গম জায়গায় ডিউটি করতে হবে। আমরা এগোচ্ছি স্যার। এই যে কিছুদিন আগেই প্রায় 5-7 দিন ধরে দেশের বিমান পরিষেবা বিপর্যস্ত হয়েছিল, কত মানুষের বিয়ে ক্যান্সেল হলো, চাকরির পরীক্ষা বাতিল হলো, চাকরি চলে গেল, তার কারণও এই বেসরকারীকরণের নীতি। কেননা বিমান পরিষেবার 66% ইন্ডিগো, 25% এয়ার ইন্ডিয়া, যা কিনা এখন টাটার মালিকানায়, আর প্রায় সব বিমানবন্দর আদানির হাতে। তাই এত বড় বিপর্যয়ে ইউনিয়ন গভর্নমেন্টের কিছুই করার ছিল না। আমরা এগোচ্ছি স্যার। বেসরকারি আর বিদেশি কর্তা ব্যক্তিদের হাতের পুতুল হয়ে বসে আছে আমাদের সরকার, আমরাও। আর যাই হোক, আত্মনির্ভরতা বিকশিত ভারতের লক্ষণ নয়। বিএসএনএল এমটিএনএল এর ফোনের কানেকশন আমাদের এমপিদের দেওয়া হয়, আপনাদের কাজ হয় কিনা জানি না, আমার তো হয় না। অথচ সরকারি বিএসএনএল এর ইনফ্রাস্ট্রাকচার, টাওয়ার সবকিছুকে কাজে লাগাচ্ছে প্রধানত রিলায়েন্স, আর বিএসএনএল উঠে যাচ্ছে। আমরা এগোচ্ছি স্যার। কর্মীদের কথা তো ছেড়েই দিলাম, ঠিকা কর্মীরা পুরো বাদ, তারা তো মানুষই নয়। জেম পোর্টালেও তাই লেবার লয়ের কোনো প্রভিশন নেই। স্থায়ী কর্মীদের অবস্থাও খুব খারাপ, তারাও আক্রান্ত। এমনকি রিটায়ারমেন্টের পরে ওল্ড পেনশন স্কিম, ওপিএস বন্ধ, এখন এনপিএস ইউপিএস এর নামে অবসরকালীন সুবিধাও ক্ষতিগ্রস্ত। তার উপর পিএফ এর টাকাও খোলা বাজারে, শেয়ার মার্কেটে, যা একেবারেই বেআইনি। আমরা এগোচ্ছি স্যার। কৃষিক্ষেত্রে এত বড় 150 কোটি মানুষের দেশে অনেক বড় বাজার, তাই মাল্টি ন্যাশনালদের পেস্টিসাইড, কেমিক্যাল, ফার্টিলাইজারের রমরমা, কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইসও নেই। আর এই সব কীটনাশকে, রাসায়নিক সারে চাষ করে যদি দেশবাসীর শরীরের ক্ষতি হয়, ক্যান্সার ইত্যাদি বাড়তে থাকে ঘরে ঘরে, তাহলেও মাল্টি ন্যাশনালদের জন্য 150 কোটি জনসংখ্যার বিশাল বাজার, দামি দামি ওষুধ আসবে, যেমন করোনার ভ্যাকসিন এসেছিল। আত্মনির্ভরতা আর বিকশিত ভারতের কি মর্মান্তিক পরিণতি। আমরা এগোচ্ছি স্যার। এই জন্যই লেবার কোডও আসলে কর্পোরেট কোড। এই ইউনিয়ন গভর্নমেন্টের কাছে কর্পোরেট স্বর্গ, কর্পোরেট ধর্ম, কর্পোরেটই পরহন্তপা। তাই সামান্য বাংলাদেশ জুটে হারিয়ে দেয়, সামান্য শ্রীলঙ্কা চা শিল্পে হারায়, এমনকি পাকিস্তান, নেপাল, ভুটানও এগিয়ে যায়। জিআই ট্যাগের দার্জিলিং চা আক্রান্ত, কেননা নেপাল থেকে এখানে আমদানিতে কোনো ডিউটি ফি লাগে না, আর এখান থেকে নেপালে কিছু রপ্তানি করলে 40% ডিউটি ফি লাগে। তাই অনায়াসে নেপালের লো কোয়ালিটি চা দার্জিলিং চায়ের ট্যাগ লাগিয়ে কোনো জিআই ট্যাগের ক্রাইটেরিয়া না মেনে বেআইনিভাবে এদেশের বাজারে চলে আসছে। একইভাবে বাংলাদেশ থেকে ট্যাগ লাগিয়ে বেআইনিভাবে জুট আসছে এদেশে, কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই এক্সপোর্ট ইম্পোর্টে। তাই চা শিল্প, জুট শিল্প আক্রান্ত। আমরা এগোচ্ছি স্যার। ট্রাম্প বাবু যখন ইউএস ট্যারিফকে প্রায় 50% বাড়িয়ে ফেললেন, যখন $1 দাম 90 টাকার বেশি, যখন আন্তর্জাতিকভাবে ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাসের দাম ক্রমশ কমলেও এদেশে শুধুই বাড়তে থাকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, ভোট থাকলে অবশ্য একটু কমে, তখন দেশের মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারেন কি আত্মনির্ভর দেশে, কি বিকশিত ভারতে তারা বসবাস করছেন। আমরা এগোচ্ছি স্যার। সর্বোপরি টেক্সটাইল, কটন, জুট, চা, কফি যখন আমাদের মতো কৃষি প্রধান দেশে, অ্যাগ্রেরিয়ান কান্ট্রিতে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি হিসেবে পাশের ছোট ছোট প্রতিবেশী দেশের থেকে হেরে যাওয়াই শুধু নয়, নিজের দেশের ইউনিয়ন গভর্নমেন্টের সবকটি টেক্সটাইল সেক্টরের কটন মিল, এনটিসি এটসেট্রা, জুট মিল, এনজিএমসি এটসেট্রা, কেন্দ্রীয় সরকারি চা বাগান ইত্যাদি সব গত 12 বছর ধরে বন্ধ। না বহির্জগতের রপ্তানিতে আমরা কম্পিটিশনে এগোতে পারি, না নিজের দেশে যা কিছু নিজস্ব সেখানেও আত্মনির্ভর বিকাশে আমরা হারিয়ে সব বন্ধ করে বসে আছি। আমরা এগোচ্ছি স্যার। অথচ কটন, ড্রেস মেটেরিয়াল আমাদের গরম দেশে শরীর স্বাস্থ্যের জন্য ভালো, আর দেশের মানুষের শরীর স্বাস্থ্যের কথা ভেবেই তো প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি 1987 সালে ম্যান্ডেটারি ফুড প্যাকেজিং মেটেরিয়াল অ্যাক্ট করেছিলেন, যাতে 100% ফুড গ্রেইনস এবং চিনি জুটের ব্যাগে প্যাকেজিং হয়। কিন্তু চিনির জুট প্যাকেজিংকে এখনকার সরকার 20%-এর নিচে, আর অন্যান্য ফুড গ্রেইনসের ফুড প্যাকেজিংকে 70%-এর নিচে নামিয়ে এনেছেন, যাতে প্লাস্টিকে খাদ্য প্যাকেজিংয়ের ফলে দেশবাসীর অসুখ বিসুখ আরও বাড়ে। আরও বেশি করে আমাদের এত জনসংখ্যার বাজারে বিদেশ থেকে ওষুধপত্র আসে, আর পাশাপাশি যাতে কৃষি প্রধান দেশে কৃষিভিত্তিক শিল্পে, যেখানে কৃষি এবং শিল্প দুটোতেই আমরা সেলফ সাফিসিয়েন্ট, সেই টেক্সটাইল, কটন, জুট, চা, কফিতে আমরা শেষ হয়ে যাই, আমাদের কৃষি শিল্প সব ধ্বংস হয়ে যায়। ধিক্কার জানাই এই আত্মনির্ভরতা ও বিকশিত ভারতের জুমলা অসত্য গল্প শোনানোকে। আমরা এগোচ্ছি স্যার। দেশে প্রতি বছর 2 কোটি চাকরির জুমলা গল্প শুনিয়েছিলেন মোদিবাবুরা 2014 সালে, তার মানে 12 বছরে 24 কোটি। কোটি ছেড়ে দিন, 24 লাখ, 24,000, 2400 জনের চাকরিও হয়েছে কিনা সন্দেহ, আর 24% স্যাংশন পোস্ট খালি, যেখানে রিক্রুটমেন্টও নেই। আমরা এগোচ্ছি স্যার। দেশের জল, জঙ্গল, জমি, মাটি, আকাশ বাতাসও বিপন্ন। বিটুইন 2019 and 24 our country lost 1.03 lakh hectares of humid primary forest। আরাবল্লী পাহাড় থেকে নিকোবর আইল্যান্ড,
সব বিক্রি, এমন বানিয়া রাজত্বে আছি যে কোনো ন্যাশনাল অ্যাসেটই আর আমাদের না, সব বিক্রি হয়ে সব শেষ। কালচারাল सेंट्रल ग्राउंड वाटर बोर्ड 2025 रिपोर्ट अनुযায়ী আমাদের ভূগর্ভস্থ জলের পরিস্থিতিও খুব খারাপ। और दिल्ली में विंटर एयर पोल्यूशन इतना सीवियर है कि वो दिन में 50 सिगरेट पीने के बराबर है सर। আমরা এগোচ্ছি স্যার, পাশাপাশি বায়োডিগ্রেডেবল, ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ন্যাচারাল ফাইবারকে হটিয়ে দিয়ে শুধু প্লাস্টিকের মতো পরিবেশের শত্রুদের বার্তা দিচ্ছি আমরা। এবার খাবার, জল, হাওয়া সবকিছুতে প্লাস্টিক কণা গ্রহণ করব আমরা আমাদের শরীরে। আমরা এগোচ্ছি স্যার। সম্মানীয় রাষ্ট্রপতি মহোদয়া সোশ্যাল জাস্টিসের কথা বলেছেন, কিন্তু বাস্তবে আমাদের রাজ্য বাংলায় শুধু এমজিএনআরইজি এর খাতে 52,000 কোটি টাকা বকেয়া। সব মিলিয়ে ইউনিয়ন সরকার বাংলার রাজ্য সরকারের কাছে হকের করি ন্যায্য পাওনা যা আমাদের রাজ্য থেকেই তুলে নিয়ে গেছেন তার যে অংশ প্রপোর্শনাল পোর্শন 2 লক্ষ কোটি টাকা বাকি রেখেছে 2021 থেকে বেআইনি ভাবে। কেন তারা বাংলায় হেরেছে সেই রাগে? এটা আর যাই হোক স্যার, সোশ্যাল জাস্টিস না। দেশের মানুষ জানেন সারা জীবন তারা বৈষম্যের শিকার। শুধু 5 বছরে একটা দিন, ভোটের দিন তাদের অধিকার সমান সমান, কারণ ভোটের অধিকার সকলের এক। এখন তাই এসআইআর এর নামে সেই ভোটাধিকারকেও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে মরিয়াভাবে। এসআইআর হতেই পারে, কিন্তু 11 কোটি জনসংখ্যার রাজ্যে যে কাজ করতে 2 বছর লাগার কথা সেটা 2 মাসে করা হচ্ছে, যাতে তাড়াহুড়ো করে 1 কোটি 2 কোটি লোকের নাম বাদ দেওয়া যায় আর যেন তেন প্রকারে বাংলায় জিততে পারে। এদিকে আবার 2021 থেকে 2026 হয়ে গেল, সেন্সাস করা হচ্ছে না, জনগণনাও বন্ধ, যা প্রতি 10 বছর অন্তর হয়, যাতে অকারণ ধর্ম জাতি বিভাজনের প্রশ্নে ভুলভাল প্রচার করা যায়। shame on them। এর আগেও আমরা দেখেছি হঠাৎ নোটবন্দি করে 3 মাসে তাড়াহুড়োয় আমাদের দেশের 125 জনকে আমরা হারিয়েছিলাম, যদিও স্বয়ং তৎকালীন অর্থমন্ত্রী, তৎকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর জানিয়েছিলেন 1 টাকাও কালো টাকা উদ্ধার হয়নি। আবার এখন হঠাৎ ভোটবন্দি করে তাড়াহুড়োয় 2 মাসে ইতিমধ্যেই প্রায় 150 জন বাংলায় মারা গেছেন। তাদের পরিবার এখন দিল্লিতে এসেছেন সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে, যদিও একজন অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গার নাম খুঁজে পাওয়া যায়নি। আমরা বিশ্বাস করি এভাবে বাংলায় তো জিতবেই না, বাংলা অন্য কিছু, বাংলা ভয় পায় না, বাংলা মাথা নিচু করে না। তাই বাংলাকে দখল করা তো সহজ নয়। হাতে মেরে ভাতে মেরে হেনস্থা করে অসম্মান করে তোমরা পারবে না, পারবে না, তোমরা হারবেই হারবে। আর আমরা এও জানি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, অসত্য, অন্যায় কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, ন্যায় এবং মানুষ। তাই বাংলায় যেমন মানুষ ও মানুষের নেত্রী বারবার শেষ কথা বলছেন, তেমনি we the people of India will tell the last word in our country too। ये है कारण कि 303 से 240 पे आप आ गए, और भी घाटा होगा और बहुत कम हो जाएगा। आप जनता ने आपको भी जरूर सबक सिखाएंगे। বলতে আর ভাবতে গর্ব হচ্ছে, আপনারা সবাই দেখেছেন একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী কিভাবে সারা দেশে এই প্রথমবার মানুষের অধিকারের জন্য, আমার দেশ আমার ভোট, আমার ভোট আমার অধিকারের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে সত্যিকারের জননেত্রী, মানুষের নেত্রী সুপ্রিম কোর্টে যতই তাকে অপমান করুন, গালি দিন, হাসুন, হাসাহাসি করুন, খারাপ কথা বলুন, যেটা আপনারা বোঝেন না, মানুষকে তিনি ভিতর থেকে মর্যাদা দেন আর ভালোবাসেন। তাই তার স্থান মানুষের হৃদয়ে। আপনাদের কুকথার সাধ্য নেই মানুষের হৃদয় থেকে তাকে বার করার। अंत में हम बोलना चाहते हैं, जिस तरह से आपने एसआईआर किया है बंगाल में, कितने सारे लोगों की मौत हो गई, 140 लोगों की जनगणना में जो आत्महत्या भी कर दी, क्योंकि आपके हाथ में खून लग चुके हैं। नरेंद्र मोदी बाबू, अमित शाह बाबू के हाथ में खून लग चुके हैं। आप जिम्मेदार हैं, इसीलिए इसी की प्रोटेस्ट पर हम वॉकआउट करना चाहते हैं। ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से जय हिंद, वंदे मातरम, जय बांग्ला, जय ममता मानुष। माननीय संदीप कुमार पाटिल।